ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফর নিয়ে হাইকমিশনারের সন্তোষ প্রকাশ। ব্যবসায়ীকে হত্যার পর ৩ টুকরো করে বালুচাপা, প্রতিবেশী গ্রেফতার। বিগ বেনে ঘুরছে বাংলাদেশের রাজনীতির কাঁটা। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে মুখ খুললেন জসওয়াল। এবং সর্বশেষ জানাবো ভারতে বিধ্বস্ত বিমান, যা বললেন মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফর নিয়ে হাইকমিশনারের সন্তোষ প্রকাশ। যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। সারা কুক বলেন, চলতি সপ্তাহে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে। অধ্যাপক ইউনূসের কর্মসূচির পরিধি দুই দেশের গণতন্ত্র, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পদক্ষেপ, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গাদের প্রতি সমর্থনের ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন। ডক্টর ইউনূস 4 দিনের সফরে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সফর শেষে আগামী 14 জুন সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সরকার প্রধানের। ব্যবসায়ীকে হত্যার পর 3 টুকরো করে বালুচাপা, প্রতিবেশী গ্রেফতার। রাজধানীর সবুজবাগে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার পর মরদেহ 3 টুকরো করে বালুর নিচে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোহাম্মদ আজহার নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন বেলা 11টার দিকে সবুজবাগের ভাইকোদিয়া এলাকায় একটি বালুর ডিবির নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাকির পেশায় প্লাস্টিকের বোতলের ব্যবসায়ী ছিলেন। ওসি ইয়াসমিন আলী বলেন, সকালে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে একটি বালুর স্তূপে তল্লাশি চালিয়ে টুকরো করা মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে তিনি জানান, এ ঘটনায় তদন্তে প্রাপ্ত আজহার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিহত জাকিরের ভাই শফিকুল বলেন, আমার ভাই জাকির প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন এবং পরিবার নিয়ে মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন। গত বুধবার রাতে আজহার নামের এক প্রতিবেশী তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। তারপর আজ এমন করুণ অবস্থায় মরদেহ পাওয়া গেল। আমি এর সঠিক বিচার চাই। বিগ বেনে ঘুরছে বাংলাদেশের রাজনীতির কাঁটা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রতীক্ষিত বৈঠক। আগামীকাল শুক্রবার লন্ডনে 1-to-1 বৈঠকে মিলিত হতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠক শুধু দুই ব্যক্তির আলোচনাই নয়, এটি হয়ে উঠেছে পুরো দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। বর্তমান রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের টানাপোড়েনের মধ্যে এই বৈঠকটিকে ঘিরে জনমনে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। আলোচনা এখন সর্বত্র, রাজপথ থেকে টকশো, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক মহল পর্যন্ত। অনেকেই বলছেন, এই বৈঠক একদিকে যেমন অচল অবস্থার অবসান ঘটাতে পারে, তেমনি নতুন রাজনৈতিক সমঝোতার পথও উন্মুক্ত করতে পারে। এখন দেখার বিষয়, লন্ডনের বিগ বেনে বাংলাদেশের রাজনীতির কাঁটা কোন নতুন দিগন্তের দিকে মোড় নেয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়েছেন। তার মতে, নির্বাচন সংস্কার এবং গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সুর শোনা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড-এম জাহিদ হোসেনের কণ্ঠেও। তিনি আশা প্রকাশ করেছেন, এই বৈঠকের পর নির্বাচন নিয়ে চলমান ধোঁয়াশা কেটে যাবে। স্বাভাবিকভাবেই এখন বাংলাদেশের রাজনৈতিক সচেতন মহলের কৌতূহলী দৃষ্টি লন্ডনের বিগ বেনের দিকে নিবদ্ধ। কয়েক মাস ধরে বিএনপি বারবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিল। বিপরীতে সরকারের পক্ষ থেকে নির্বাচনের সময়সীমা নির্ধারণে দেখা গেছে দ্বিধা ও টালবাহানা। কখনো বলা হয়েছে ডিসেম্বর, কখনো জুন, আবার কখনো তারপরেও ইঙ্গিত মিলেছে ঈদুল আজহার আগে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এপ্রিলে আয়োজনের ঘোষণা দেন, যা বিএনপির হাইকমান্ডকে খানিকটা বিস্মিত ও অসন্তুষ্ট করে তোলে। এই প্রেক্ষাপটে লন্ডনে অনুষ্ঠিতব্য বৈঠক যেন এক মহার্ষ মুহূর্ত, সেখানে কি আলোচনা হবে? তারেক রহমান কি দেশে ফিরবেন?
বিএনপি কি তাদের পূর্বঘোষিত অবস্থান থেকে সরে এসে একটি সমঝোতামূলক নির্বাচনে অংশ নেবে? নির্বাচন কি এপ্রিলেই হবে, নাকি নতুন কোনো দিন তারিখ নির্ধারিত হবে? এসব প্রশ্নের জবাব খুঁজছে গোটা জাতি। কেউ কেউ বলছেন এ বৈঠক শুধু নির্বাচনের দিনক্ষণ নিয়েই নয়, বরং বড় কোনো জাতীয় সমঝোতার ইঙ্গিতও দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে কখনো কিছু স্থায়ী নয়। এখানে প্রতিটি মুহূর্তেই বদলে যেতে পারে দৃশ্যপট, পরিবর্তন হতে পারে জোট সমীকরণ। তাই এই বৈঠককে নিছক এক সৌজন্য সাক্ষাৎ বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই। বাংলাদেশের কিছু গণমাধ্যম ইতোমধ্যে দাবি করছে এই বৈঠকে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি উঠতে পারে, যা বিএনপি ও সরকারের মাঝে আপোষের ভিত্তি হিসেবে কাজ করবে। আর তা যদি সত্যি হয়, তবে তা হবে এক বড় ধরনের রাজনৈতিক অর্জন। লন্ডনের বিগ বেনের সময় যেমন থেমে থাকে না, তেমনি রাজনীতির কাঁটাও স্থির নয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলায় রাজনীতির হাওয়া, সরে যায় জটিলতার আবরণ। তাই এখন গোটা দেশের দৃষ্টি বিগ বেনের দিকেই। সেখান থেকেই হয়তো উঠে আসবে আগামী দিনের রাজনৈতিক রূপরেখা, যা বদলে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে মুখ খুললেন জসওয়াল। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা আবারও এমন প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ওই ব্রিফিংয়ে একজন সাংবাদিক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রশ্ন করেন যে, বাংলাদেশ দাবি করছে দেশটি শেখ হাসিনাকে ফেরত চায়, এজন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে পত্র পাঠানো হয়েছে, কিন্তু ভারত এই বিষয়ে বাংলাদেশকে কোনো উত্তর দিচ্ছে না। এর জবাবে রণধীর জয়সওয়াল শেখ হাসিনা প্রসঙ্গে কোনো কথা না বলে জানান, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো। আমি আমার জায়গা থেকে বহুবার তা উল্লেখ করেছি। আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চাই, যা দুই দেশের জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত। সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের কাচারি বাড়িতে হামলা প্রসঙ্গে তিনি বলেন, 8ই জুন রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি, যা বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অবস্থিত এবং ঐতিহাসিকভাবে রবীন্দ্র কাচারি বাড়ি নামে পরিচিত, সেখানে একদল উগ্র জনতার নৃশংস হামলা ও ভাঙচুরের ঘটনাকে দৃঢ়ভাবে নিন্দা জানায়। এই বর্বর হামলা বাংলাদেশে নোবেলজয়ী কবি স্মৃতি, তার উদারবাদী দর্শন ও শিক্ষার প্রতি একটি লজ্জাজনক আঘাত। ব্রিফিংয়ে আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করে জয়সওয়াল এবং বলেন, এতে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে, নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। তিনি বলেন, এই হামলা একটি বৃহত্তর প্যাটার্নের অংশ, যেখানে চরমপন্থীরা পরিকল্পিতভাবে সহনশীলতার প্রতীক ও বাংলাদেশের মিশ্র সাংস্কৃতিক ঐতিহ্যকে মুছে ফেলার চেষ্টা করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই যেন তারা এই উগ্রপন্থীদের নিয়ন্ত্রণে আনে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে, যাতে ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা পুনরায় না ঘটে। ভারতে বিধ্বস্ত বিমান, যা বললেন মোদি। গুজরাটের আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় এই পর্যন্ত 30 জনের লাশ উদ্ধার করা গেছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের বাইরে এই দুর্ঘটনা ঘটে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে মোদি লিখেছেন, আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের হতবাক ও দুঃখিত করেছে। এটি এমন এক হৃদয় বিদারক ঘটনা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই দুঃখের মুহূর্তে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। মোদি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তার সঙ্গে যুক্ত মন্ত্রী এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আমি যোগাযোগ করেছি। বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটিতে 169 জন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্লেনটিতে আরও 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডীয় নাগরিক ছিলেন। 12 জন ক্রু সদস্য সহ মোট 242 জন আরোহী ছিলেন। আহমেদাবাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্যের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রানওয়ে 23 থেকে বেলা 1:30টার কিছু সময় পর উড়োজাহাজটি বিমানবন্দর ছাড়ে। এরপরই সেটি জরুরি সংকেত দেয়। এরপর আর উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটিতে 169 জন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্লেনটিতে আরও 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডীয় নাগরিক ছিলেন। 12 জন ক্রু সদস্য সহ মোট 242 জন আরোহী ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।